আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের প্রথম অধ্যায়ে অনুশীলনী 1.1-এর মৌলিক কিছু বিষয়, যে জিনিসগুলো না জানলে আমরা এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারবো না, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আজ আলোচনা করব। এই অধ্যায়ে আছে প্রথম অধ্যায় বর্গমূল। এই অধ্যায়ের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে যে আছে অধ্যায়ের মধ্যে সেটা হলো মূলদ সংখ্যা। আমাদের জানতে হবে মূলদ সংখ্যাটা কি। তাহলে মূলদ সংখ্যাটা হলো যে সংখ্যাগুলোকে দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়, তাই হলো মূলদ সংখ্যা। তাহলে আমরা যদি এরকম এটা অনুপাত হইল ভাগ, তাহলে 5/3 এরকম আকারে যদি 3/4 এরকম আকারে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে এদেরকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে এখানে অনুপাতটা আমরা এরকমও করতে পারি, যেমন 3/4 আছে, তাহলে এখানে আমরা অনুপাত চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। তাহলে অনুপাতটা হলো ভাগ আর কি, এটা মনে রাখবেন। এরপরে আছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা হলো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল বা তার ভগ্নাংশ অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয়, যেমন এখানে আমাদের আজকে 3 নিয়ে নিছি, 3-এর বর্গমূল যেটা, এটা হলো একটা অমূলদ সংখ্যা, তার কারণ 3টা পূর্ণবর্গ নয়। যেমন আমরা যদি 2 নিই, 2টা পূর্ণবর্গ নয়, তাহলে 2-এর বর্গমূলও আমাদের অমূলদ সংখ্যা হবে। আবার যদি ভগ্নাংশ হিসাবে থাকে, যেমন এই যে √5 নিচে 2 ভগ্নাংশ আছে, তাহলে √5টা হলো অমূলদ সংখ্যা, যেহেতু এটার বর্গমূল নাই, পূর্ণবর্গ সংখ্যা নয়, তখন এটা এই ধরনের সংখ্যাগুলিকে আমরা বলি অমূলদ সংখ্যা। যেগুলো বর্গমূল করলে এগুলোর কোনো শেষ হবে না, এটা অসীম পর্যন্ত এটা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হবে, এই জন্য এদেরকে অমূলদ সংখ্যা বলে। এরপরে আমাদের আলোচ্য বিষয় যেটা বর্গ এবং বর্গমূল, আমাদের অধ্যায়টা হলো বর্গমূল নির্ণয় করার একটা অধ্যায়। তাহলে এখানে আছে, প্রথমে আমরা বর্গ সম্পর্কে জানব। বর্গ হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে কোনো সংখ্যা আমরা এখানে 6কে 6 দিয়ে গুণ করলাম, তাহলে 6×6 36 হলো। 36 হলো আমাদের গুণফল, আর 6 তাহলে 6-এর বর্গ হলো 36, আর 36-এর বর্গমূল হলো 6। এখানে 36 হলো 6-এর বর্গ। আবার বর্গমূল যেটা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে আমাদের এইটুকু সংখ্যা আমাদের একবারে হুবহুব ঠিক আছে, এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলা হয়। তাহলে যে সংখ্যাটাকে গুণফলের বর্গমূল করা। যেমন আমাদের একটা উদাহরণ দিয়েছি, এখানে 5 × 5 = 25। এখানে 25-এর বর্গমূল হলো √25 = 5। তাহলে এই যে এটা হলো বর্গমূলের একটা চিহ্ন, এটা আমরা প্রতীকটা আমরা মনে রাখবো, এটা বর্গমূলের প্রতীক। তাহলে 25-এর বর্গমূল হলো 5। তাহলে 5কে 5 দিয়ে গুণ করে আমরা 25 পাইছি। 25 হলো বর্গ সংখ্যা। কার বর্গ সংখ্যা? 5-এর বর্গ সংখ্যা। তাহলে 5 হলো 25-এর বর্গমূল। তো এই বর্গমূল নির্ণয়ের পদ্ধতি হলো দুইটা, একটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে, একটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আমরা এই অধ্যায়ে কিছু জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো যেহেতু বর্গমূল নির্ণয় করতে হবে, আমাদের কিছু জিনিস আমাদের আগের থেকে একটু জানা থাকতে হবে। সেই জিনিসগুলো জানা থাকলে আমরা বর্গমূলগুলো সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারব। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন 1 × 1, তাহলে একই হবে। তাহলে 1-এর বর্গ হলো 1। আবার যদি আমরা লিখি 2 × 2, 2-এর বর্গ হলো 4। তাহলে 3 × 3 = 9, 3-এর বর্গ হলো 9। 4 × 4 = 16। তাহলে 4-এর বর্গ হলো 16। এই যে জিনিসগুলো আমাদের প্রাথমিক কিছু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি 5 × 5 = 25, 6 × 6 = 36,
7 গুণন 7 ইকুয়াল টু 49, 8 গুণন 8 ইকুয়াল টু 64। এরপরে 9 গুণন 9 ইকুয়াল টু 81, 10 গুণন 10 ইকুয়াল টু 100, 11 গুণন 11 ইকুয়াল টু 121, 12 গুণন 12 ইকুয়াল টু 144, 13 গুণন 13 ইকুয়াল টু 169, 14 গুণন 14 ইকুয়াল টু 196, 15 গুণন 15 ইকুয়াল টু 225, 16 গুণন 16 ইকুয়াল টু 256, 17 গুণন 17 289, 18 গুণন 18 ইকুয়াল টু 324, 19 গুণন 19 361, 20 গুণন 20 ইকুয়াল টু 400। তাহলে এখান থেকে আমরা 1 থেকে 20 পর্যন্ত রাশির বর্গ সংখ্যাগুলো আমরা মনে রাখব। মনে রাখলে আমাদের যখন সমস্যার সমাধান করব তখন আমাদের খুব সহজ হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা হলো আমাদের যে বর্গ রাশিগুলিকে আসছে, এই বর্গ রাশির মধ্যে এককের অঙ্কে কিন্তু আমাদের যে অঙ্কগুলো আসে নাই সেটা হলো আমাদের 2 আসে নাই, 3 আসে নাই, আর হলো 7 আসে নাই, 8। তাহলে যেমন আমাদের অঙ্ক সংখ্যা হলো 10টা, 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার মধ্যে আমাদের এই যে 4টা অঙ্ক যদি দেখি, এককের অঙ্ক যদি 2 3 7 8 এই অঙ্কগুলো থাকে এককের ঘরে, তাহলে আমরা বুঝবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা। আর অন্যগুলিকে হইলে সেটা পূর্ণবর্গ হলে হতেও পারে, মানে সম্ভাবনা আছে হতে পারে, না হতে পারে। এটা আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকবো যে এইগুলা হইলে এইটা এককের অঙ্কে যদি 2 3 7 8 থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন কোনো নৈবেত্তিকে যদি আসে, দেখা যাবে অনেক বড় সংখ্যা দিচ্ছে, শেষে দেখা যায় 8 আছে বা 7 আছে, 3 আছে, 2 আছে, তাহলে আমরা একবারে চোখ বুঝে বলে দেবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা না। আর এই 4টা বাদে যেগুলো আছে সেই অঙ্কগুলিকা যদি এককে থাকে, তাহলে সেটা আমরা বলতে পারি যে এটা হতেও পারে, পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে। এটা আমাদের চেক করতে হবে, পরীক্ষা করবে, দেখতে হবে যে সেটা পূর্ণবর্গ কিনা। আর যদি এগুলো থাকে তাহলে আমরা একবারে নিশ্চিন্ত হব যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আরেকটা জিনিস লক্ষ্য করা, যেমন কোনো সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যা 0 থাকে, তাহলে সেটাও পূর্ণবর্গ হতে পারে, আবার নাও হতে পারে। যদি 3টা থাকে, তাহলে আমরা দেখি যে শেষে 2টা, কিন্তু 3টা থাকলে সেটা নাও হতে পারে আর কি। তবে এটা হলো সাধারণ একটা নিয়ম, আমরা দেখলে এটা বুঝবো আর কি। ধন্যবাদ বন্ধুরা।